হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আর.এস. আগরওয়াল স্যারের যে বইটি রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটা বাংলা ভার্সনের, তার যে শতকরা চ্যাপ্টার আছে তার আমরা সমাধান করার চেষ্টা করছি। আজকে আমরা 141 থেকে 155 নম্বর অর্থাৎ টোটাল 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের অঙ্কগুলির সমাধান অলরেডি করা আছে, তোমরা নিচের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে সব কিছু দেখে নিতে পারো। চলো শুরু করে আজকে ক্লাস। আজকের প্রথম প্রশ্ন 141 নম্বর অঙ্ক। যখন আয়কর 1 টাকায় 3 পয়সা হয় তখন এক ব্যক্তি মোট 2,37,650 টাকা উপার্জন করেন। যখন আয়কর বেড়ে 7 পয়সা হবে তখন আয় কত হবে? খুবই সিম্পল এবং সহজ জিনিস বোঝার চেষ্টা করবে। 1 টাকায় 3 পয়সা মানে 3%। 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 100 পয়সায় 3 পয়সা মানে 3%। 3% যখন আয়কর দেন তখন তিনি উপার্জন করেন। এটা আয় আলাদা, আয় হচ্ছে কর দেওয়ার, আয় হচ্ছে কর সমেত যেটা হয় সেটা আয়, কর দিয়ে দেওয়ার পর যেটা সেটা উপার্জন। ওকে, তো বোঝার চেষ্টা করো। ধরো আমি ধরি তার আয় হচ্ছে 100% হচ্ছে আয়। এখন 100% আয় হলে এখান থেকে 3% যদি আমি কর দিয়ে দিই তাহলে আমার উপার্জনটা হচ্ছে কত? উপার্জন হচ্ছে 97%। এই 97%টা বলা রয়েছে, 97% উপার্জন, সেটা কত না 23, 76, 50। তো এখান থেকে যদি আমি 100% বের করি তাহলে আমার আয়টা কত সেটা আমরা জানতে পারবো। ওকে, দেখো আয়টা কত হবে। এটা যদি 97%-এর সমান হয় তো 23, 76, 50 একে 97 দিয়ে ভাগ করে দাও তাহলে 1% পাবো, 100 দিয়ে গুণ করে দাও আমরা 100% পাবো। এই জায়গাটা তোমরা কত পাবে? এই জায়গাটা তোমরা পাবে 2,45,000। 2,45,000 একটু কাটাকাটিটা করে নেবে, ঠিক আছে? 2,45,000 এটা হচ্ছে তার আয়। এখন বলেছে যদি 7%, 7 পয়সা হয়ে যায়, মানে 7 পয়সা যদি হয়ে যায় তার আয় কর, তাহলে চিন্তা করো তো 100%-এর মধ্যে 7% কর দিলে তার কাছে থাকে মাত্র 93% থাকবে উপার্জনটা, তাই না? তো এই যে এটা রয়েছে এখান থেকে 7% বিয়োগ করতে পারো, সেটা করে করতে পারো, কিংবা সরাসরি বের করতে পারো 24, এটা একে 93 দিয়ে ভাগ করো তাহলে 1% হয়ে যাবে। ও সরি, 100 দিয়ে ভাগ করো তাহলে আমরা 1% পাবো, এটা তো 100%-এর সমান। তাহলে 93%টা কত? 93 দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে যাবে। বোঝার চেষ্টা করলো, এই জায়গাটা বুঝতে পারলে তো? 93 দিয়ে গুণ করতে হবে, কারণ 93% যেটা সেটাই তো আয় থাকবে 7% বাদ দিয়ে। তাহলে আমরা দুটো শূন্য কেটে দেবো, এটা যদি গুণ করো দেখবে 22, 78, 50 আসছে, অর্থাৎ অপশন সি আসবে সঠিক উত্তর। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। এক মাসিক ফেরত আসার রেলের টিকিটের দাম 25% বেশি একটি একক টিকিটের চেয়ে। এক সপ্তাহের সময় বাড়ানোর জন্য পুরনো মাসিক টিকিটের দামের 5% প্রদান করা হয়। যদি মাসিক টিকিটের বাড়ানো সহ দাম 84 টাকা হয় তবে একক টিকিটের দাম কত? দেখো সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। আমার যে একক টিকিট সেটা ধরে নেব এক্স টাকা। এখন কি হবে না 25% বাড়িয়ে দাম করে, তার মানে দাম হয়ে যাবে 125%। এটা হচ্ছে এখন দাম। এখন এক সপ্তাহের সময় বাড়ানোর জন্য, মানে বাড়ানোর জন্য কি হয়, এই যে টিকিটের দাম আমরা পেয়েছি এক্স ইন্টু 125/100, তার উপরেও 5% প্রদান করা হয়, তা 5% বেশি নেওয়া হয়। তো এরও 5% বেশি নিলে দামটা হয়ে যাবে এখন 105%-এর সমান, তাই না? এটা এখন দাম বাড়ানো সহ দাম। আর এই বাড়ানো সহ দামটা কত বলা আছে? 84 টাকা, তার মানে এটা হচ্ছে 84 টাকার সমান। বাস এই কনসেপ্টটুকু মনে রাখবে, ঠিক আছে? তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো আমরা কাটাকাটি করবো। এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5 পাই আমরা। 5 দিয়ে এটা যদি কেটে দিই তাহলে এটা 5, 20 পাবো। 20 দিয়ে এটা 5 দিয়ে কাটলে আমরা 4 পাই, এটা 5 দিয়ে কাটলে আমরা 21 পাই। 21-এর সঙ্গে 84 আমরা কাটতে পারি, আমরা 4 পাই। তাহলে আমরা x এর মান কি পেলাম? x এর মান দেখো, এইদিকে এক পক্ষে 4 তো রয়েছে, এইদিকে নিচের দুটি 4 ছিল, সেই দুটি 4 এইদিকেও চলে আসবে উপরে। তার মানে 4 4 4 গুণ করলে কত হয়? 64। মানে একক টিকিটের মূল্য হচ্ছে 64 টাকা। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। চুনাপাথরে 40% আছে ক্যালসিয়াম এবং অবশিষ্ট অংশে আছে কার্বন এবং অক্সিজেন। যদি 20 কেজি চুনাপাথরের মধ্যে 9.4 কেজি অক্সিজেন থাকে তবে এটিতে কার্বন শতকরা কত রয়েছে? দেখো খুবই সুন্দরভাবে সব কিছু, তিনটেই তো জিনিস, একটা হচ্ছে ক্যালসিয়াম রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে অক্সিজেন রয়েছে, আর একটা কার্বন রয়েছে। ঠিক, দেখো চুনাপাথরে ক্যালসিয়াম কত আছে? 40%। তাহলে এই 20 কেজির মধ্যে 40% হচ্ছে কি না ক্যালসিয়াম।
তো এই 20 কেজি এর 40%টা কত? 40 ডিভাইডেড বাই 100 করে দিলে পেয়ে যায়। 20 সঙ্গে এটা কাটলে আমরা পাই 5, আর 5 এর সঙ্গে 40 কাটলে 8। তো ক্যালসিয়াম আছে 8 কেজি, ক্যালসিয়াম 8 কেজি রয়েছে। আর অক্সিজেনটা বলা আছে কত? অক্সিজেনটা বলেই দিয়েছে 9.4 কেজি আছে। তো এই দুটি মোট কত হচ্ছে? মানে কি বলে, ক্যালসিয়াম আর অক্সিজেন মিলে তো এই দুটো হচ্ছে 17.4। এটা যদি 17.4 হয় তাহলে কার্বন কত আছে 20 কেজির মধ্যে? 20 কেজির মধ্যে এই 17.4 অক্সিজেন আর যে ক্যালসিয়াম সেটা বিয়োগ করে দাও, তাহলে আমরা কত পাবো? 0.6 পাবো, মানে 2.6 পাবো, 2.6 কেজি। এটা শতকরা কত? দেখো মোট 20 কেজি, 20 কেজিতে আছে 2.6 কেজি কার্বন, তাহলে 100তে কত? কাটলে আমরা পাই 5, 5 6 30, 0, 5 2 10 আর 3 13, দশমিক আসবে মানে 13%। 13% রয়েছে আমাদের কি? কার্বন। বোঝা গেল? আবারও বলছি, ক্যালসিয়াম 40% মানে 8 কেজি, আর অক্সিজেন বলা ছিল 9.4 কেজি, তাহলে মোট 17.4 কেজি পেয়ে গেলাম। তো বাকিটা থাকে কার্বন, বাকি হচ্ছে 2.6, আর সেটা শতকরা করলে আমরা পাবো 13%। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 72 জন শিশুর একটি শ্রেণীতে শিশুরা অনুভূমিক এবং স্তম্ভাকার সারিতে এমনভাবে বসেছে যে প্রতি অনুভূমিক রাশির শিশু সংখ্যা প্রতি স্তম্ভাকার রাশির শিশু সংখ্যা থেকে 12.5% বেশি। প্রতিটি অনুভূমিক রাশিতে কতজন করে শিশু রয়েছে? দেখো স্তম্ভাকার আর এটা অনুভূমিকার, এটা আচ্ছা স্তম্ভাকার আমরা 100% ধরবো, কারণ কি? কারণ অনুভূমিকে 12.5% বেশি আছে, তার মানে এটা হবে 112.5%-এর সমান। ঠিক? তাহলে যদি আমরা অনুপাত দেখি, স্তম্ভাকার হচ্ছে 100% আর 112% হচ্ছে অনুভূমিক। 12.5 দিয়ে কাটলে এটা 8 পাই, 12.5 দিয়ে কাটলে এটা 9 পাই, এই অনুপাতে আছে, এই অনুপাতের আছে। তো প্রতি অনুভূমিক সারিতে কতজন করে রয়েছে? দেখো লাকিলি এই দুটি গুণ করলে 72 পেয়ে যায়। ঠিক আছে, 72 পেয়ে যায়, তার মানে হচ্ছে কি এদিকে 9 জন করে রয়েছে আর এদিকে 8 জন করে রয়েছে। ঠিক আছে, স্তম্ভাকারে রয়েছে 8 জন করে আর এদিকে আছে 9 জন করে, তবেই 72 জন হচ্ছে, 8 9 72 জন। ওকে, বোঝা গেল? এদিকে 9টা লাইন হবে, এদিকে 9টা লাইন হবে। ওকে, আর টোটাল এদিকে গেলে 8টি লাইন। তো স্তম্ভাকারে আছে 8 জন করে আর অনুভূমিক আছে 9 জন করে, তো অনুভূমিক 9 জন, তো অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে, 8 9 72 জন টোটাল। চলো নেক্সট। একটি বুটিক দোকানের মালিক কতজন ক্রেতা টুপি কেনে সেটা শতাংশ নির্ণয় করতে চাইলেন। যদি 40% ক্রেতা দোকান থেকে কোনো জিনিস কেনে এবং তাদের মধ্যে 15% টুপি কেনে, তাহলে দোকানদারের শতকরা কতজন টুপি কেনে? দেখো এই জায়গাটায় আমরা ধরবো টোটাল আমার 100 জন ক্রেতা রয়েছে, 100 জন হচ্ছে ক্রেতা, এর মধ্যে 40% কি করে না, দোকান থেকে কেনে। 40% মানে কত? 40% মানে হবে 40 জন, 40 জন দোকান থেকে কেনে। ঠিক আছে, 140%, ভালো করে বুঝবে। এখন বলেছে এই যে 40 জন দোকান থেকে কেনে, এদের মধ্যে 15% টুপি কেনে। তো 40 জনের মধ্যে 15% টুপি কেনে, তো 15%টা কত? 20 দিয়ে কাটো এটা 2, 20 দিয়ে কাটো এটা 5, 5-এর সঙ্গে এটা কাটলে 3, মানে 6 জন। তাহলে 6 জন রয়েছে, এই 40 জনের মধ্যে 6 জন টুপি কেনে, তার মানে মোট 6 জন টুপি কিনছে। তাহলে 100 জনের টোটাল 100 জনের মধ্যে আমার টুপি কিনছে মাত্র 6 জন, তাহলে আমাদের কতজন, কত পার্সেন্ট হবে? 6% হবে, 6% লোক টুপি কেনে। বোঝা গেল? তাহলে দোকানের শতকরা কতজন ক্রেতা টুপি কেনে? দোকানের শতকরা যে ক্রেতা রয়েছে 100 জন, তার মধ্যে 6 জন অর্থাৎ 6% টুপি কেনে। চলো নেক্সট কোশ্চেন। একটি বাজার গবেষণামূলক প্রকল্পে 20% বেছে নিয়েছিল নিরমা ডিটারজেন্ট, যেখানে 60% বেছে নিয়েছিল সার্ফ ব্লু ডিটারজেন্ট। বাকি মানুষেরা অনিশ্চিত ছিল। যারা সার্ফ ব্লু বেছে নিয়েছিল এবং যারা অনিশ্চিত ছিল তাদের মধ্যে পার্থক্য 720। তবে এই নিরীক্ষায় মোট কত অংশ নিয়েছিল, কতজন অংশ নিয়েছিল, টোটাল কতজন ছিল? দেখো 20% নিরমা আর 60% সার্ফ ব্লু, তাহলে বাকি কত থাকে? বাকি আর 20% থাকে, তাই না? টোটাল যদি আমি ধরে নিই যে 100% রয়েছে, 100% মধ্যে 20% বাদ দাও নিরমাতে আর 60% বাদ দাও তোমার সার্ফ ব্লু, তাহলে টোটাল বাদ যাবে কত? এটা 80 হয়ে যাবে, -20 -60, তো -80, তার মানে বাকি থাকে 20%, এটা অনিশ্চিত ছিল। এখন বলেছে কি না, সার্ফ ব্লু মানে 60% আর অনিশ্চিত ছিল 20%, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 720, তো তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 40%।
তার মানে আমরা বলতে পারি এই 40% সমান হচ্ছে 720 জন। তাহলে 1% হবে 720 ডিভাইডেড বাই 40, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ, বাস শূন্য সঙ্গে শূন্য কাটো, 4 আর 72 কাটলে 18 পাই। তার মানে 1800 আমাদের অ্যান্সার আসছে। 1800 জন অংশগ্রহণ করেছিল টোটাল। ওকে, 20% তোমরা বের করতে পারো, মানে 360 হবে, 20% মানে 360 জন, এরাও বলো 360 জন। এটা চেয়েছে কিন্তু অ্যান্সার কতজন টোটাল, তো টোটাল হবে 1800 জন। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় মোট 36% নাম্বার পাস করা যায়, একজন ছাত্র 198 নম্বর পেল এবং 36 নম্বরের জন্য ফেল করলো, তাহলে কতজন ছাত্রকে সর্বোচ্চ নম্বর পেতে হবে? একজন ছাত্রকে সর্বোচ্চ কত নম্বর পেতে হবে, মানে টোটাল নাম্বারটা কত? দেখো এই 36% পেলে পাস, সে 198 পেয়েছে, পাস করতে গেলে আরো 36 দরকার, তার মানে পাস নম্বরটা কত? 198 প্লাস 36 কত হবে? 8 আর 6 14, 4 হাতে 1 থাকে, 3 আর 9 12, 1 13, 3 2 234 নম্বর পেতে হবে, তবেই 36% অর্থাৎ 5 নম্বর। তাহলে এটা হচ্ছে 36%-এর সমান 5 নম্বরটা। তাহলে এটা যদি 36% হয়, 234-কে 36 দিয়ে ভাগ করে দাও, আমরা 1% পাবো, আর 100 দিয়ে গুণ করে দাও, আমরা 100% পেয়ে যাব। চলো একটু কাটবো, 4 দিয়ে কাটলে 4 9, এটা 4 দিয়ে কাটলে 4 5 20, 3 থেকে আচ্ছা 34, 4 দিয়ে যাচ্ছে না, ওকে, তাহলে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে এটা 18, এটা 2 দিয়ে করলে 117, 18 117 কাটা যায়। আচ্ছা এটা 2 দিয়ে কেটে দাও 9, এটা 2 দিয়ে কাটলে 50, 9 দিয়ে 117 কাটা যায়, 9 দিয়ে 9 1 9, 9 3 27, তাহলে তো ওটা যেত। ওকে চলো ঠিক আছে, 1350 মানে কত হবে? 650, তো 650 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? তো একটু সাবধানে, কাটাকাটিতে ভুল হয়ে যায় অনেক সময় তাড়াহুড়োতে। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় সর্বনিম্ন শতকরা 5 নম্বর মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে 35% এবং 40%। এক ছাত্র 483 নম্বর পেল এবং 117 নম্বরের জন্য ফেল করলো, মেয়েদের জন্য সর্বনিম্ন 5 নম্বর কত? দেখো মেয়েদের জন্য 35%, তো 35%টা কত বের করতে হবে? 40% হচ্ছে ছেলেদের পাস। এবার একটা ছেলে যদি 483 পায়, তাহলে 117 নম্বরের জন্য ফেল করে, তার মানে তাকে পাস করতে গেলে 483 নম্বর পেতে হবে, প্লাস আরও 117 নম্বর পেতে হবে, তবেই সে পাস করবে। তাহলে টোটাল নাম্বারটা কত? 17 500, 600 নম্বর হচ্ছে। 600 নম্বর অ্যাকচুয়ালি পেলে তবেই ছেলেরা পাস করবে, আর ছেলেদের ক্ষেত্রে সেটা ছিল 40%, মানে 600 মানে হচ্ছে 40%-এর সমান, ঠিক আছে? এবার আমাকে বলেছে মেয়েরা সর্বনিম্ন 5 নম্বর কত, তো মানে 35%টা বের করলে আমরা অ্যান্সার পাবো। এটা যদি 40% হয়, তো 600-কে 40 দিয়ে ভাগ করো, 1% পাবো, আর 35 দিয়ে গুণ করো, আমরা 35% পেয়ে যাবো। শূন্য শূন্য কাটো, 4 দিয়ে 4 15 60, 15 5 75, 7 থাকে 15 3 45, 7 52, মানে 525 নম্বর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 5 নম্বর। 525 নম্বর নেই তো, 15 5 75 থাকে 7, 15 3 45 আর 7 52, ঠিকই রয়েছে। তো অ্যান্সার কোনোটি নয় অ্যান্সার হবে, ঠিক আছে? কোনোটি নয়, অপশন ই হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় পাস করতে গেলে মোট 40% নম্বর পেতে হয়, এক ছাত্র 261 নম্বর পেল এবং 4% নম্বরের জন্য ফেল করলো, একজন ছাত্র পাস করতে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ মানে টোটাল নাম্বারটা বের করতে হবে। দেখো 40% নাম্বার পেলে পাস করে, কিন্তু 4% কম পেয়েছে, তার মানে সে পেয়েছে 36%। কত পেয়েছে? 261, তার মানে 261 হচ্ছে 36%-এর সমান। 261 পেলে সে 36% নাম্বার পায়, 4% কম নাম্বার পায়। ওকে, আশা করছি ক্লিয়ার। এখন তাহলে 36 যদি 261 হয়, তাহলে 100% কত? 261-কে 36 দিয়ে ভাগ করে দাও, আমরা 1% পাবো, 100 দিয়ে গুণ করে দাও, আমরা 100% পেয়ে যাবো। 36 এটা সরাসরি আমরা যদি না কাটতে পারি, আমরা 4 দিয়ে কাটবো, 4 9 36, এটা 4 দিয়ে কাটলে 4 25, 9 দিয়ে 9 2 18 থাকছে, 8 81, 9 9 81, 29 25 28, মানে 700 আর 25, 725 অ্যান্সার আসবে। 7 25 9 কত হবে? 225, 225-এর 5, তো হাতে থাকে 22, আর 25 2 50, আর 22 হচ্ছে 72, তার মানে 725 আমাদের অ্যান্সার হবে। এখানে 725 নেই, অপশন ই উত্তর হয়ে যাবে। ওকে, ও বাবা সবগুলোই এরকম অ্যান্সার আসছে, অপশন ই উত্তর হয়ে যাবে। ওকে 725। চলো নেক্সট কোশ্চেন। একজন পরীক্ষার্থীকে মোট নম্বরের সর্বনিম্ন 33% নম্বর পেতে হয় পাস করতে, সে মোট নম্বরের 25% পেয়েছিল এবং 40 নম্বরের জন্য ফেল করেছিল, সর্বোচ্চ নম্বর কত ছিল? দেখো বোঝা গেল, এখানে অঙ্কটি পড়লেই বোঝা যায় যে 33% পেলে পাস, কিন্তু সে পেয়েছে 25%।
তার মানে কত পার্সেন্ট নাম্বার কম পেয়েছে? 8% নাম্বার কম পেয়েছে। আবার বলেছে এদিকে 40 নম্বরের জন্য ফেল করেছে, মানে 40% কম পেয়েছে। তার মানে আমরা 8% যেটা কম পেয়েছে সেটাই হচ্ছে 40 নম্বরের সমান। তো 8% যদি 40 হয়, তো 40কে 8 দিয়ে ভাগ করলে 1%, আর 100 দিয়ে গুণ করলে 100% নাম্বার পাবো। কাটলে আমরা পাই 500। তার মানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 500। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় সর্বোচ্চ মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেলে পাস করা যায়। একজন ছাত্র 259 নম্বর পায় এবং ফেল করে। অবশ্যই ফেল করবে, কম পেয়েছে। ছাত্রটির প্রাপ্ত নম্বর এবং পাস নম্বরের মধ্যে পার্থক্য হলো 5%। একজন ছাত্রকে সর্বোচ্চ মোট কত নম্বর পেতে হবে? দেখো খুবই সিম্পল বলে দিয়েছে, ছাত্রটির প্রাপ্ত নম্বর এবং পাস নম্বরের মধ্যে পার্থক্য। প্রাপ্ত নম্বর আর পাস নম্বর বলাই রয়েছে। 296 হচ্ছে পাস নম্বর, আর 259 হচ্ছে তার প্রাপ্ত নম্বর। এই দুটির মধ্যে পার্থক্যটা হচ্ছে কত? 5%। এই দুটির মধ্যে পার্থক্যটা হচ্ছে 5%। কত এটা? 7, তাহলে এটা 6 মানে 3, 37 নম্বর হচ্ছে 5%-এর সমান। ঠিক? তাহলে সর্বোচ্চ নম্বর কত পেতে হবে? মানে 100% বের করতে বলেছে। তো 37কে 5 দিয়ে ভাগ করো, 1% হয়, আর 100 দিয়ে গুণ করো, 100% হয়। কাটলে আমরা পাই 20। তো 237 মানে হচ্ছে 74, 74 আর 0 মানে 740 নম্বর। এটা হচ্ছে সর্বোচ্চ নম্বর। অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দুজন প্রার্থীর একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে। মোট কত সংখ্যক ভোট পড়েছিল? দেখো একজন পেয়েছে 62%। টোটাল যদি আমরা ধরে নিই 100% ভোট, তাহলে একজন যদি 62% পায়, তাহলে আরেকজন কত পাবে? বাকিটা পাবে। বাকিটা কত থাকছে? 38%। ঠিক? তো এদের মধ্যে পার্থক্যটা কত? 38 আর 62-র মধ্যে পার্থক্য হচ্ছে 24% পার্থক্য। ঠিক? তার মানে এই 24% বেশি পেয়েছে, আর সেটাই হচ্ছে 432, কারণ 432 ভোট বেশি পেয়েছে। তার মানে আমি বলতে পারি 24% হচ্ছে 432-এর সমান। তো মোট ভোট মানে 100% ভোট। দেখো 432-কে আমরা ভাগ করে দেবো 24 দিয়ে, আমরা 1% পাবো। 100 দিয়ে গুণ করে দেবো, আমরা 100% পেয়ে যাবো। 24 দিয়ে তো কাটে, 4 দিয়ে কেটে দাও, 4 6, এটা 4 দিয়ে কাটলে 4 0 8, 6 দিয়ে কাটলে 18 হয়, যত সম্ভব 18 6, 18 5 9 18, তো হচ্ছে 1800। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 53 নম্বর। বলা রয়েছে একটি কলেজ নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিল, 15% ভোট বৈধ ছিল না। যদি মোট ভোটের পরিমাণ 15,200 হয়, তবে অপর প্রার্থী প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? দেখো এটা খুবই ইজি এবং সিম্পল। টোটাল যে ভোট সেটা হচ্ছে 15,200। এর মধ্যে 15% বৈধ ছিল না, তবে 15% বাদ দিতে হবে। 15% বাদ দিলে বাকি বৈধ ভোট হয় 85%। 15% বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে বৈধ ভোট। এখন এই বৈধ ভোটের মধ্যে একজন পেয়েছে 55%, তাহলে অবশ্যই আর একজন পাবে কত? 45%। হ্যাঁ কি না? তাই তো, অপর প্রার্থী 45 পাবে। টোটাল বৈধ ভোট হচ্ছে 100%। একজন 55 পেলে আরেকজন 45 পাবে। তো এটা হচ্ছে বৈধ ভোট। এর মধ্যে 45%টা বের করব, তাহলে অপরজন যত পেয়েছে সেটা পেয়ে যাব। বোঝা গেল? ইজি, সিম্পল। তাহলে দেখো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও। এটা 5 দিয়ে কাটলে আমরা 5 9, এটা 5 দিয়ে কাটলে আমরা পাই 20, 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 17, 4 দিয়ে যাবে 4 3 12, 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে এটা চলে যাচ্ছে, 4 3 12, 3 32, 4 8 32। তো আমাদের কাছে থাকলো 38, 17 এবং 9। এই তিনটে আমাকে গুণ করতে হবে। ওকে, এই তিনটে আমি গুণ 5814 আমি লিখে দিচ্ছি। 5814 তুমি গুণ করে এটা পাবে। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। ক্লিয়ার? 5814। চলো নেক্সট কোশ্চেন। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 68টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছিল এবং 98 ভোটে জয়লাভ করে। মোট কতগুলি ভোট পড়েছিল? দেখো এটা কনসেপ্ট অনেক সময় ক্লিয়ার থাকে না, আমি জানি না এই কনসেপ্ট ক্লিয়ার কি, তবে একটুকু জিনিস যে একজন যদি 52% পায়, তাহলে আরেকজন বাকি 48% পাবে। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 4%-এর, তাহলে সেটাই হচ্ছে 98, যেটা বলা রয়েছে। এখন 4% যদি 98 হয়, তাহলে 1% হবে 98-কে 4 দিয়ে ভাগ, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ।
ওকে, 2 দিয়ে কাটবো 2 পাবো, 2 দিয়ে কাটলে এটা 50 পাই, 2 দিয়ে 98 কাটলে আমরা পাই 49। চলো 5 9 45 এর 5 হাতে 4 থাকলো, 5 4 20 আর 4 24, তার মানে হচ্ছে 2450। ওকে, এই 2450 হচ্ছে বৈধ ভোট। তাহলে আগে যে 68টি ভোট ছিল অবৈধ সেটা তো গণনা করতে হবে, কারণ কতগুলি ভোট পড়েছিল সেটা দেখবো বৈধ অবৈধ মিলে। তাহলে এই 2450 যে বৈধ ভোট তার সঙ্গে 68 ভোট যোগ করে দেব অবৈধগুলো, তাহলে আমরা পেয়ে যাব 2518। টোটাল হয়ে যাবে 2518, অপশন সি হবে সঠিক উত্তর। টোটাল ভোট পড়েছিল 2518, এর মধ্যে বৈধ ভোট ছিল 2450। ওকে, চলো নেক্সট। একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% ভোটাধিকার প্রয়োগ করেছিল এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়। মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল? দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে টোটাল আমি ধরে নেব ভোট 100টি ভোট, ঠিক আছে, 100টি। এর মধ্যে ভোট পড়েছিল কত? ভোট পড়েছিল 80টি, 80টি ভোট কিন্তু পড়েছিল। ওকে, এবার এই 80টি ভোটের 65% পেয়েছিল, তাই তো? তো 80টি ভোটের 65%টা কত? 80টি ভোটের 65% হবে 65 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ। চলো আমরা 20 দিয়ে কাটলে এটা 4 পাই, এটা 20 দিয়ে কাটলে আমরা 5 পাই, 5-এর সঙ্গে এটা কাটলে 13, তার মানে 52টি ভোট পেয়েছিল। এই 80টি ভোটের মধ্যে পেয়েছিল 52টি ভোট। এবার আমাকে বলতে হবে তাহলে টোটালের মধ্যে কত শতাংশ, মানে 100-র মধ্যে কত? তো 100-র মধ্যে 52 মানেই সেটা 52% হয়, 100-র মধ্যে যত হয় সেটাই তো পার্সেন্টেজ, তার মানে সে 52% ভোট পেয়েছিল। এটাই আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? তো এই ছিল আজকের 15টি অঙ্ক নিয়ে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সেই সঙ্গে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।